এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট অর ইনফিনিট ভার্ব নিয়ে আলোচনা করব। আমি জানি যে এই রিকোয়ারমেন্টটা অনেক দিনের তোমরা অনেক দিন ধরে জানতে চাইছো ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব নিয়ে, যেটা আমি অনেক দিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আমি এই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি যাতে তোমাদের সবার এই ব্যাপারটি নিয়ে সমস্যার সমাধান হয়। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব যাতে তোমাদের সম্পূর্ণভাবে এই ব্যাপারটি বলতে পারি, বুঝিয়ে বলতে পারি। তো ফাইনাইট এবং নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দু প্রকারের ভার্ব, একটা ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট, বা যেটাকে আমরা আবার ইনফিনিটিভ বলছি। তো এটাকে আগে সেপারেট করে দিই। ফাইনাইট নন ফাইনাইট or infinitive। তোমরা সবাই কিন্তু ফাইনাইট ভার্বের ব্যাপারে জানো, কারণ এতদিন ধরে আমরা যে সমস্ত নর্মাল গ্রামারের টেন্স নিয়ে যত আলোচনা করেছি এই চ্যানেলে, সেই সমস্ত মেনলি আমি কিন্তু ফাইনাইট ভার্ব নিয়েই আলোচনা করেছি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের যেটা 12টা টেন্স আছে, 12টা টাইম আছে। 3 প্রকার টেন্সকে প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, তো 3 4 12টা টাইম আমাদের যেটা তৈরি হচ্ছে, সেই প্রত্যেকটা ভার্ব কিন্তু যেটা অ্যাপ্লাই হচ্ছে সেখানে অক্সিলারির সঙ্গে যুক্ত হয়ে, সেটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। তার মানে ফাইনাইট ভার্ব হিসাবে আমরা নর্মালি একটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে বলতে পারি, আই অ্যাম প্লেইং ফুটবল। তো এটা একটা নর্মাল সেন্টেন্স। তো এখানটাতে যে ভার্বটা রয়েছে সেটা সেটা কিন্তু ফাইনাইট ভার্বের মধ্যে ফেলতে পারি, অথবা আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি, তাহলে লিখবো হচ্ছে আই প্লে ফুটবল। এখানে প্লে যেটা ভার্ব আমি ইউজ করেছি সেটা কিন্তু ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। এবার আমরা জানি যে এই সেন্টেন্সটাকে আমরা নানাভাবে লিখতে পারি, যেমন আই এম প্লেইং ফুটবল, আই হ্যাভ প্লেইড ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আই প্লেড ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই হ্যাড প্লেইড ফুটবল, আই হ্যাড বিন প্লেইং ফুটবল, আই উইল প্লে ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল, আই উইল হ্যাভ প্লেইড ফুটবল, আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল। তো এই ভার্বটাকে নিয়ে আমরা এত রকমভাবে কাজ করতে পারছি, বিভিন্ন রকম টেন্সে ফেলতে পারছি। তো এই ভার্বগুলো যেটা সেন্টেন্সে আমরা ব্যবহার করছি, যেভাবে লিখছি ভার্বটাকে, সেটা হচ্ছে আমাদের ফাইনাইট। আর নন ফাইনাইট বা ইনফিনিটিভ যেটাকে বলবো, সেটা হচ্ছে যখন আমরা ভার্বের আগে টু ব্যবহার করব। সাপোজ আমি একটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে বলি, হি likes to go to market। এখানে হি লাইকস টু গো টু মার্কেট, এখানে টু গো, এই যে গোটা টু গো এটা ব্যবহার হয়েছে, এটা কিন্তু আমাদের হচ্ছে ইনফিনিটিভ ভার্বের মধ্যে পড়ছে, টু গো। কারণ এখানটাতে দেখতে পাচ্ছি যে টু গোকে আমরা কোনো রকমভাবে পরবর্তীকালে কিন্তু টেন্সের আয়ত্তায় ফেলতে পারছি না, প্রেজেন্ট পাস্ট ফিউচার কোনো রকম মানে পিছনে অক্সিলারি ভার্ব বা কিছুই লাগছে না। এটা আমাদের মানে কোনো রকম রুলস অনুযায়ী আসছে না। আমরা যে 12টা টেন্সের ব্যাপারে জেনেছি, সেই 12টা টেন্সের কোথাও ফেলতে পারছি না। যেমন আই এম প্লেইং ফুটবল, এই যে সেন্টেন্সটা আছে, এটাকে যেমন আমরা 12ভাবে তৈরি করতে পারছি, নর্মাল যেটা টেন্স আমাদের
প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা হয়। এই যে ফরম্যাটে ফেলতে পারছি, এখানে এটাকে কিন্তু সেই ফরম্যাটে ফেলতে পারছি না, টু গো কথাটাকে। আমি আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি, যেমন টু ইর ইজ হিউম্যান। তো এখানটাতে টু ইর এই কথাটা যে অ্যাড হয়েছে, এটাও কিন্তু হচ্ছে নন ফাইনাইট অথবা ইনফিনিটিভ ভার্বের উদাহরণ। তো আশা করি এটা ক্লিয়ার করতে পারছি যে কোনটাকে ফাইনাইট ভার্বের আয়ত্তায় ফেলবো এবং কোনটাকে নন ফাইনাইট ভার্বের আয়ত্তায় ফেলবো। নন ফাইনাইট যখন আমরা করছি তখন ভার্বের কি কোনো ফরম্যাট চেঞ্জ হচ্ছে না। টু গো, টু প্লে, টু সি, টু দিয়ে আমরা যে কোনো ভার্বের ফার্স্ট ফর্মকে লিখতে পারি, ঠিক আছে। তো এই ফরম্যাটটাই হচ্ছে আমাদের নন ফাইনাইট অথবা ইনফিনিটিভ এই 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 পার্টে ফেলবো। এই 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 টু দিয়ে যে কোনো ভার্বকে ফার্স্ট ফর্মে যখন লিখবো তখন তাদেরকে আমরা এই ফরম্যাটটাতে ফেলবো, নন ইনফিনিটিভ অথবা নন ফাইনাইট অথবা ইনফিনিটিভ পার্টে ফেলবো। এবার আজকে যেটা ডিসকাসের যেটা মেন টপিক সেটা হচ্ছে নন ফাইনাইট অর ইনফিনিটিভ। বিকজ ফাইনাইট ভার্ব নিয়ে কিন্তু আমরা সকলেই মানে জানি, আমরা আলোচনা করে আসছি এই চ্যানেলে, কারণ আমরা যত রকমের টেন্সের গঠন, সেন্টেন্স স্ট্রাকচার যত কিছু শিখেছি, সেন্টেন্স স্ট্রাকচার নয়, যত প্রকারের টেন্স এবং সেই সমস্ত টেন্সের সেন্টেন্স এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করে এসেছি, সেগুলো সব কিছুই আমি ফাইনাইট ভার্ব দিয়ে দেখিয়ে এসেছি। যেমন নর্মাল যে কোনো সেন্টেন্স আমাদের ফাইনাইট ভার্বেরই উদাহরণ দিয়ে আমি টেন্স বুঝিয়ে এসেছি এতদিন ধরে। তো আজকে এই ভিডিওটি হচ্ছে নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব নিয়ে। এখানটাতে এবার নন ফাইনাইট অথবা ইনফিনিটিভ ভার্বকে আমরা মেনলি তিনটি ভাগে ফেলতে পারবো। প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগটি হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। আর তৃতীয় ভাগ হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তো নন ফাইনাইট বা ইনফিনিটিভ এই যে ভাগটি রয়েছে, এই ভাগটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটা সিম্পল ইনফিনিটিভ, একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এবার প্রত্যেকটি ভাগের আমি প্রত্যেকটি ভাগকে নিয়ে এবার স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করব। প্রথমে আমি স্টার্ট করছি সিম্পল ইনফিনিটিভ দিয়ে। সিম্পল ইনফিনিটিভের কি সেন্টেন্সের এক্সাম্পল কি কি হতে পারে। সাপোজ আমি একটু আগে একটা উদাহরণ দেখালাম যে টু ইর ইজ হিউম্যান। এখানটাতে দেখতে পাচ্ছি যে টু ইর এটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। তো এটা এই যে ফরম্যাটটা, এটা কি, এটা একটা যেটা সেন্টেন্স সেটার মূলত প্রথম দিকে অবস্থান হওয়ার কারণে এটাকে মানে এই ইনফিনিটিভ পার্টটা সাবজেক্ট হিসাবে এখানটাতে ব্যবহৃত হচ্ছে, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, প্রথমে বসছে। তো এই পার্ট, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের একটা উদাহরণ, যে সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ পার্টটা সাবজেক্ট হিসাবে বসছে। আমি আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিয়ে বলছি। টু লাই ইজ এ সিন। টু লাই ইজ এ সিন, এখানটাতে দেখতে পাচ্ছি যে টু লাই ওয়ার্ডটা, যেটা আমাদের ইনফিনিটিভ পার্টটা,
সেন্টেন্সের প্রথমে বসেছে, মানে সাবজেক্ট হিসাবে এটা অ্যাক্ট করছে। তো সিম্পল ইনফিনিটিভের একটা বৈশিষ্ট্য কি, যে সেখানটাতে ইনফিনিটিভ পার্টটা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে বসতে পারে। তারপর সিম্পল ইনফিনিটিভের আমি আরেকটা উদাহরণে যাচ্ছি। He likes to go to market। এখানে ইনফিনিটিভ পার্টটা হচ্ছে টু গো। তো এখানে যেটা ভার্ব লাইকস, হি লাইকস, তারপরে বসছে টু গো। এখানটাতে লাইকস পার্টটা আমাদের অলরেডি ভার্ব বসে গেছে, মানে টেন্স অলরেডি আমাদের চলে এসছে সেন্টেন্সে, তারপর টেন্সের পরে টু গো এইভাবে বসছে। তো এখানটাতে আমাদেরকে মনে রাখতে হবে যে টেন্সের পরে আমরা সাধারণত কী লিখি, টেন্সের পরে সাধারণত আমরা অবজেক্ট লিখি। তো এখানটাতে এটা যে টু গো পার্টটি বসেছে, টু গো পার্টটি সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ অবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে। তো সিম্পল ইনফিনিটিভের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ইনফিনিটিভ পার্টটা একটি সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসাবে বসতে পারে। তারপর আমি আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি। মিথুন লাভস টু সিং। এখানটাতে মিথুন যেটা আমাদের সাবজেক্ট হিসাবে আছে সেন্টেন্সে, লাভস পার্টটা হচ্ছে ভার্ব হিসাবে আছে। এই লাভস পার্টটা অ্যাকচুয়ালি মেনলি টেন্স হিসাবে সেন্টেন্সে অবস্থান করছে। তারপর টেন্সের পরে কি এসছে, টু সিং। টু সিং পার্টটা আমাদের ইনফিনিটিভ আছে এখানটাতে, ইনফিনিটিভটা আমাদের সেন্টেন্সে অবজেক্ট হিসাবে অবস্থান করছে। কিসের অবজেক্ট? ভার্বের অবজেক্ট হিসাবে অবস্থান করছে। তো এখানটাতে দুটো ক্যারেক্টারিস্টিক সিম্পল ইনফিনিটিভের কি দেখছি, যে একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে অবস্থান করছে সিম্পল ইনফিনিটিভের ক্ষেত্রে। সিম্পল ইনফিনিটিভ প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ইনফিনিটিভ পার্টটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের জায়গাতে অবস্থান করতে পারে। আবার আরেকটা এক্সাম্পল কি দেখছি, যে ইনফিনিটিভ পার্টটা সেন্টেন্সের মধ্যে যেটা টেন্স পার্ট বা যেটা ভার্ব পার্ট তার অবজেক্ট হিসাবে বা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে অবস্থান করছে। তারপরে আরেকটা ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে বলবো সিম্পল ইনফিনিটিভের, সেটি হচ্ছে অ্যাজ এ কমপ্লিমেন্ট যখন আমরা ইনফিনিটিভকে সেন্টেন্সের মধ্যে বসাতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। I want him to do the job। এখানে ইনফিনিটিভ পার্টটা কোথায় আছে? ইনফিনিটিভ পার্টটা টু ডু। এর অবস্থানটা কোথায়? এর অবস্থানটা আমাদেরকে খেয়াল করতে হবে ঠিক কোথায় আছে। সাবজেক্ট কি আমাদের আই, তারপরে সাবজেক্টে পরে টেন্স পার্টটা কি ওয়ান্ট, যেটা মেনলি ভার্ব হয়ে বসেছে ওয়ান্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টেন্সের জায়গা। তারপরে অবজেক্টের জায়গা যেটা হিম এসছে, হিমের পরে এসছে টু ডু। অবজেক্টের পরে সাধারণত আমরা কমপ্লিমেন্ট বসাই। তো কমপ্লিমেন্ট পজিশনে আমাদের ইনফিনিটিভটা আছে, যেটা অ্যাকচুয়ালি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে সেন্টেন্সে বসেছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এই সেন্টেন্সটারই। I told him to sit down। এখানে সাবজেক্টকে আই, টেন্স কোথায়? টোল্ড, টেন্সের পজিশন টোল্ড আছে, হিম হচ্ছে অবজেক্টের পজিশনে আছে। টু সিট পার্টটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ পার্ট। টু সিট পার্টটা কোথায় কোন পজিশনে আছে? কমপ্লিমেন্ট পজিশনে আছে। আমি সেন্টেন্সের যেটা বেসিক স্ট্রাকচার কি করে বুঝবে যে কোন পার্টটা কোন পার্টটাকে কী বলবো, আমাদের একটা নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর আমাদের টেন্স থাকে,
তারপর থাকে অবজেক্ট, তারপর থাকে আমাদের কমপ্লিমেন্ট, তারপর আমাদের এক্সট্রা পার্ট থাকলেও থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের গঠন। তো আই যেটা সাবজেক্ট, টোল্ড পার্টটা টেন্সের পার্ট, হিমটা হচ্ছে অবজেক্টের পার্ট, টু সিটটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট পার্ট। তো ইনফিনিটিভ এখানটাতে কমপ্লিমেন্ট, ভার্বের কমপ্লিমেন্ট হয়ে বা সেন্টেন্সের কমপ্লিমেন্ট পজিশনে এসে বসেছে। তো সিম্পল ইনফিনিটিভের এটা 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, যখন আমরা ইনফিনিটিভ পার্টকে অ্যাজ এ কমপ্লিমেন্ট ব্যবহার করছি। তো সিম্পল ইনফিনিটিভের 3টি ক্যারেক্টারিস্টিক্স আমরা কী কী শিখলাম? একটা, যখন ইনফিনিটিভকে আমরা ভার্বের সাবজেক্ট অথবা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে রাখছি। আরেকটা কি, সেন্টেন্সে অবজেক্ট পজিশনে অথবা ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। আরেকটা কি, যে সেন্টেন্সে কমপ্লিমেন্ট পজিশনে অথবা ভার্বের কমপ্লিমেন্ট পজিশনে আমরা ইনফিনিটিভটাকে ব্যবহার করছি। তারপর এর আরেকটা আমি ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছি যেটা সিম্পল ইনফিনিটিভ পার্টের মধ্যে পড়ে। সেটি হচ্ছে যখন একটা ইনফিনিটিভ পার্টকে আমরা প্রিপোজিশনে প্রিপোজিশনের আমরা ইনফিনিটিভকে যখন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। একটা সেন্টেন্সের এক্সাম্পল দিতে গেলে তোমাদের সুবিধা হবে বুঝতে জিনিসটা। দ্য টাইগার ইজ অ্যাবাউট টু জাম্প। এই সেন্টেন্সে ইনফিনিটিভ পার্টটি রয়েছে টু জাম্প। এবার টু জাম্প এর পজিশনটি দেখার আগে এখানে দেখতে পাচ্ছি যে যার পরে এই ইনফিনিটিভ পার্টটি বসেছে সেটি হচ্ছে একটি প্রিপোজিশন, মানে অ্যাবাউট। তো এখানটাতে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে প্রিপোজিশনের মানে এই টু জাম্পটা কোনো না কোনোভাবে অ্যাবাউটের সাথে কিন্তু সেন্টেন্সের রিলেটেড আছে। তো এটা যে একটা প্রিপোজিশন, অ্যাবাউট একটা প্রিপোজিশন, এটার অবজেক্ট হিসাবে সেন্টেন্সে এসেছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দ্য বেবি ইজ অ্যাবাউট টু ক্রাই। এখানে আমাদের ইনফিনিটিভ পার্ট হচ্ছে টু ক্রাই, যেটা প্রিপোজিশনের পরে এসেছে। এটা খেয়াল রাখতে হবে যে ইনফিনিটিভ পার্টটা কোন পজিশনে আছে সেটা তো খেয়াল রাখবোই, নিশ্চয়ই রাখবো, কিন্তু তার আগে প্রিপোজিশন আছে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এই ইনফিনিটিভ পার্টটা কোন পার্টে আমরা ফেলবো, সিম্পল ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ না পারফেক্ট ইনফিনিটিভ, কোন পার্ট ফেলবো। তো এটা যেটা আমাদের এই একটা ক্যারেক্টারিস্টিক্স আছে সিম্পল ইনফিনিটিভ, সেটি হচ্ছে যে প্রিপোজিশনের পরে বসে, মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে সেন্টেন্সে যখন অবস্থান করে তখন সেই ইনফিনিটিভ পার্টটিকেও কিন্তু সিম্পল ইনফিনিটিভের মধ্যে ফেলবো। তারপর আরেকটি ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে আমি আলোচনা করছি, যে একটি সেন্টেন্স যেটি সাধারণত ইট দিয়ে শুরু হয়েছে, কোনো সেন্টেন্সকে যখন আমরা ইট দিয়ে শুরু করব, সেই সেন্টেন্সে ইনফিনিটিভ একটি ইনফিনিটিভের অবস্থান। একটা সেন্টেন্স উদাহরণ দিয়ে বলি, it is foolish to wait for him। তো ইনফিনিটিভ পার্টটি কোথায় রয়েছে? টু ওয়েট। তো এই সেন্টেন্সটিতে কিন্তু কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে না। যখন আমাদের কোনো ব্যক্তির ব্যাপারে বলার মানে স্টার্টিংয়ে কোনো ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে না, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপার আছে, যে যখন আমরা
একটা একটা সেন্টেন্স তৈরি করছি যেখানটাতে এই সেন্টেন্সটা অ্যাকচুয়াল মানে হচ্ছে ইট ইজ ফুলিশ, এটা বোকামো হবে টু ওয়েট ফর হিম, তার জন্য অপেক্ষা করা, তার জন্য অপেক্ষা করা বোকামো হবে। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা লিখছি তখন স্টার্টিংয়ে আমরা নর্মাল সেন্টেন্সের মতো কোনো সাবজেক্ট থাকবে, কোনো তারপর টেন্স থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এই ফরম্যাটে সেন্টেন্সটি নেই। বাট এই সমস্ত সেন্টেন্স আমরা নর্মালি জেনারেল কনভারসেশনের সময় অথবা রাইটিং পারপাসেও আমরা ব্যবহার করি। তো সিম্পল ইনফিনিটিভ যেটা আমাদের পার্ট আছে, সেই পার্টে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, যখন ইট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হচ্ছে, আর ইট দিয়ে সাধারণত আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলি না, কোনো একটা সাপোজ একটা সেন্টেন্স আমি এখানটা যেমন উদাহরণটা দেওয়া আছে, ইট ইজ ফুলিশ, এখানে ফুলিশের ব্যাপারে বলা হচ্ছে, এটা বোকামো হবে, ইট ইজ ফুলিশ। তা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, ইট ইজ হার্ড টু ডু। তো এখানে ইট বলতে কোনো ব্যক্তি না, ইট বলতে আবার কোনো বস্তুও না। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ইনফিনিটিভটাকে ব্যবহার করছি, তো এই ইনফিনিটিভটা কার অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য ব্যবহার হচ্ছে, ইট। আমরা যে ইটকে সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করছি, তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট রূপ দেওয়ার জন্য সেন্টেন্সে ইনফিনিটিভটাকে ব্যবহার করছি। তো এটিকে আমরা কিভাবে বলতে পারি যে as an appropriation to it we can use the infinitive in a sentence and that will fall into the category of simple infinitive। যে ইটের একটা অ্যাপ্রোপ্রিয়েশন দেওয়ার জন্য ইনফিনিটিভকে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি, আর যেটা সিম্পল ইনফিনিটিভ ক্যাটাগরিতে পড়ছে। তো এটা আমাদের হয়ে গেল সিম্পল ইনফিনিটিভের ব্যাপারে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো ব্যাপারে আলোচনা হলো। আমি এর পরের ভিডিওতে কোয়ালিফাইং ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভের ব্যাপারে আলোচনা করব, কারণ আমি কোনো ভিডিওকে বেশি লেন্দি করতে চাই না, আর এই ভিডিওটি অলরেডি 22 মিনিট ক্রস করছে। তো আমি আরেকবার লাস্ট টাইম আলোচনা করে নিচ্ছি যে সিম্পল ইনফিনিটিভের যে কটি ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে আমরা জানলাম। যে প্রথমে প্রথমে সিম্পল ইনফিনিটিভের ক্যাটাগরিতে প্রথমে যে টাইপের ইনফিনিটিভকে ফেলছি, সেটি সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে বা ভার্বের সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। তারপর যে ক্যাটাগরিতে আমরা ইনফিনিটিভকে ফেলছি, সেটা অবজেক্ট পজিশনে বা ভার্বের অবজেক্ট হিসাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। তারপরে আমরা যে ক্যাটাগরিতে ইনফিনিটিভকে ফেলছি, সেটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট পজিশনে বা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। আমি তারপরে আমাদের সেন্টেন্সের যে বেসিক গঠন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, সেটা দেখিয়েছিলাম। প্রথমে আমাদের সাবজেক্ট থাকে, তারপর টেন্স থাকে, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট, তারপর এক্সট্রা পার্ট থাকে। তো তারপরে আমরা আরও দুটো ক্যারেক্টারের ব্যাপারে জেনেছিলাম, যে ইনফিনিটিভকে যখন আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করছি, যখন কোনো প্রিপোজিশনের পর আমরা নর্মালি ইনফিনিটিভ বসাচ্ছি, তখন ওটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইনফিনিটিভটা সাবজেক্টে ব্যবহার হচ্ছে, আর যেটি আমরা চোখ বন্ধ করে বলে দেবো যেটা সিম্পল ইনফিনিটিভ ক্যাটাগরিতে পড়ছে। তারপর সেন্টেন্সকে যখন আমরা ইট দিয়ে শুরু করছি, এবং যেটি কোনো বস্তুকে বোঝাচ্ছে না, সাধারণত ইট মানে কোনো ব্যক্তিকে বোঝানো হয় না, কোনো বস্তুকে বোঝানো হয়, বা যার কোনো জীবজন্তুকেও আমরা বোঝাতে পারি ইট দিয়ে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইট দিয়ে কোনো বস্তুকে বোঝানো হচ্ছে না বা কোনো জন্তুকে বোঝানো হচ্ছে না, এবং সেই ধরনের সেন্টেন্সে ইটকে একটা অ্যাপ্রোপ্রিয়েট রূপ দেওয়ার জন্য ইনফিনিটিভকে আমাকে ইন্ট্রোডিউস করাতে হচ্ছে আমাদেরকে। তো তখন এই টাইপের সেন্টেন্সও কিন্তু সিম্পল ইনফিনিটিভ ক্যাটাগরিতে আমরা ফেলব। তো আশা করি
সিম্পল ইনফিনিটিভ কী এবং এই সেন্টেন্স উদাহরণগুলো দিয়ে কিছুটা হলেও এই ব্যাপারটা ক্লিয়ার হলো। নেক্সট ভিডিওগুলোতে আমরা বাকি ব্যাপারগুলো ক্লিয়ার করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড কমেন্ট করো যদি কোনো এই ব্যাপারে কোশ্চেন থেকে থাকে। আর আমাকে এটাও বলতে পারো যদি আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো না লেগে থাকে, কি করতে গেলে তোমাদের ভালো লাগবে সেটাও বলতে পারো। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করবো যাতে নেক্সট ভিডিওগুলো এর থেকে বেটার আমি ইনফরমেশন দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।